নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে হচ্ছে ছোট মেয়ের স্কুলে এক্সাম, মানে বিরল দৃশ্য বলতে পারো। কারণ ওদের স্কুলের যে এখন কি সিস্টেম জানি না, প্রায় দিনই স্কুল হয় না বললেই চলে। তো যেহেতু পরীক্ষা শুরু হয়েছে তাই আর কি স্কুল যাচ্ছে। তাছাড়া খুব বেশি ছোটো মেয়েকে স্কুলে যেতে দেখবে না, খালি বলে ক্লাস হয় না, এই হয় না, সেই হয় না। আর আসলে কি, সেই লকডাউনের সময় থেকেই, জবের থেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ শুরু হয়েছে, তবের থেকেই স্কুলও কিন্তু কোথাও হলেও একটুখানি ফাঁকিবাজ হয়ে গেছে, জানো তো। আর সেইভাবে রেগুলার কন্টিনিউ সেই যে ক্লাস স্কুল সেসব কিন্তু এখন আর হয় না বললেই চলে। বড় মেয়ের বেলায় যেগুলো আমাদের মতোই কিন্তু সেই স্কুলের সিস্টেমটা ছিল। তো যাই হোক, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যেহেতু ও এখন ক্লাস 9 হয়ে গেছে, পড়াশোনার চাপটাও বেশ ভালোই পড়েছে আর কি। কিন্তু স্কুলের কোনো চাপ নেই, যা কিছু করো ওই টিউশন দাও আর বাড়িতে পড়াও, এটাই হয়ে গেছে এখনকার দিনের সিস্টেম। ছোট মেয়েকে স্কুলে পাঠিয়ে এবার আমিও সংসারের কাজকর্মে হাত দিয়ে দিলাম। ওর যেহেতু আজকে স্কুল ছিল তাই ব্রেকফাস্টে সেদ্ধ ভাত করেছিলাম। আমার মেয়েরা সেদ্ধ ভাত ছাড়া অন্য কোনো কিছু খেয়ে যেতেই চায় না, জানো তো। সকালবেলা ওরা ওই তরি তরকারি এইসব দিয়ে ভাত টাত খেতে পারে না। ওই জন্য ওদের জন্য সিদ্ধ ভাতই করে দিয়েছিলাম। ওই ভাতের মধ্যে একটু পেঁপে, আলু, ডিম এসব আর কি সিদ্ধ, একটু ঘি দিয়ে দিই, সেটাই ওরা শান্তি করে খেয়ে নেয়। আর আমি বড় মেয়েও ব্রেকফাস্টে সেদ্ধ ভাতই আজকে খেয়ে নিয়েছি। আমাদের জন্য আর আলাদা করে কিছু করিনি। আসলে কি বলতো, সব দিন তো আর এত কিছু রান্না করে ব্রেকফাস্ট করা সম্ভব হয় না। তাই যেটা সহজ আর সময় বাঁচায় সেটাই করে নিই। ব্রেকফাস্ট পর্ব মিটে যাওয়ার পর এবার ভাবলাম আর দেরি না করে সংসারের কাজগুলো তবে গুছিয়ে নেওয়া যাক। প্রথমেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কারণ জামা কাপড় যদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু ঘরবাড়ি একদমই দেখতে ভালো লাগে না। তারপরে এই যে আমার টিভি ইউনিটটা আছে সেটা একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। সকালবেলা একটা কাজ শেষ করে আর একটা কাজ করতে করতে কখন যে অনেকটা সময় কেটে যায় সেটা সত্যিই বোঝা যায় না। তবে কাজগুলো যদি একটু গুছিয়ে করি তাহলে দিনের মধ্যে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া যায়। আর এই যে দেখছো, যত ঘর দুয়ার তুমি গুছিয়ে রাখো না কেন, ধুলো পড়বেই। তাই যত সাজানো গোছানো ঘর ততই কিন্তু পরিশ্রমও বেশি। আর পরিশ্রম যদি করতে না পারি তাহলে কিন্তু ঘরবাড়ি একদমই অগোছালো লাগে। তাই এক আধ দিন একটু যদি ঢিলেমি দিই না, তাহলে পরের দিনই কাজ অনেকটা বেড়ে যায়। তাছাড়াও কদিন ধরেই শরীরটাও আমার একটু ভালো যাচ্ছে না। শরীর খারাপ থাকলে আসলে ইচ্ছা থাকলেও কাজকর্ম করতে ঠিক দেখবে আগের মতো মন বসে না। তার উপর এই কদিন মাথাটাও বেশ যন্ত্রণা করছে, তাই একদমই ভালো লাগছে না। মাথা যন্ত্রণা করলে দেখবে কাজ করতে কোথাও যেন একটুকুও ভালো লাগে না। তবুও সংসারের কাজ তো করতেই হবে, কারণ যে কাজটাই আমি ফেলে রাখবো পরের দিন সেই কাজটা দ্বিগুণ পরিমাণে আমার সামনে হাজির হবে। তাই বসে না থেকে এই যে জানালাটা দেখছো, যেহেতু সকালবেলা একটুখানি কিন্তু বৃষ্টি হয়ে গেছে জানো তো, তাই ভাবলাম জানালাগুলো একটুখানি মুছে নিই। আর এই জানালাগুলো অন্য সময় যে কী ধুলো পড়ে থাকে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই গ্রিলগুলো খুব বেশি কিন্তু এখন ধুলো পড়ে না, তবুও একটু একটু তো ধুলো পড়েই, তো সেগুলোই একটুখানি আমি মুছে নিচ্ছি। তো দেখো, বৃষ্টির কথা বলতেই আবারও বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালে এই এক সমস্যা, বৃষ্টি হতেই থাকছে। আর এবছর যেন একটু বেশি পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, শরীরটা যেহেতু ভালো লাগছিল না, তো এখন একটু এই যে গ্লুকন-ডির জল নিয়ে এসে জানালার সামনে একটু বসলাম। কারণ জানালার সামনে বসলে যদি একটু বৃষ্টির প্রকৃতি দেখি, মনটা দেখবে কোথাও হলেও বেশ ভালো লাগে। তো এই যে এখন একটুখানি এনার্জি ড্রিঙ্ক হিসাবে গ্লুকন-ডিটা খেয়ে নিচ্ছি, তারপর আবারও কাজ শুরু করব। মাঝে মাঝে না এমন কিছু দিন আসে যখন আসলে মন মেজাজটাই ভালো থাকে না। বাইরে থেকে সব কিছুই স্বাভাবিকই থাকে, সংসারের কাজকর্মও চলে, কিন্তু ভেতর থেকে কেমন যেন কোনো কিছুতেই এনার্জি পায় না। কিছু করতেও ইচ্ছে করে না, এমনকি যে কাজগুলো প্রতিদিন খুব স্বাভাবিকভাবেই করে থাকি সেগুলোও সেদিন একটু কঠিন মনে হয়।
কদিন বাড়িতে বেশ মা ছিল, তাই মাকে ঘিরে একটা অন্যরকম ব্যস্ততা আর ভালো লাগাও ছিল। মা চলে যাওয়ার পর বাড়িটা আবার আগের মতোই হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে মাকে খুব মিস করি, তখনই হয়তো মনটা আরও একটু খারাপ হয়ে যায়। আসলে জীবন সবসময় তো একই রকম যায় না। কখনো খুব ভালো থাকি, আবার কখনো কোনো বিশেষ কারণ ছাড়াই মনটা একটু ভার হয়ে থাকে। তখন আমি নিজেকেও একটু সময় দিই, সব কিছু জোর করে ভালো লাগানোর চেষ্টা করি না। ভাবি এই সময়টাও ঠিক কেটে যাবে, আবার হয়তো কোনো একটা সুন্দর সকাল আসবে, মনটা ভালো হয়ে যাবে, কাজ করতে ইচ্ছে করবে, নিজের মতো করে হাসতেও ইচ্ছে করবে। তোমাদের সঙ্গে এই যে কথাগুলো গল্পের মতো করে শেয়ার করি, আর আমার জানো তো খুব মনে হয় তোমরা যে আমার কতখানি আপনজন। জীবনে এমন মন খারাপের দিন নিশ্চয়ই সবারই আসে, তাই সেই দিনগুলোতেও নিজেকে একটু সময় দেওয়া, নিজের যত্ন নেওয়াটাও খুব দরকার। আর তোমাদের সাথে যখন আমি কথা বলি তখন মনটাও আমার ভীষণভাবেই ভালো হয়ে যায়। কারণ সব থেকে বড় কথা, এখন আপনজনদের বড্ড বেশি অভাব। কারণ কারোর হাতেই আর সেই সময় নেই যে তোমার মন খারাপের কথা শুনবে বা তোমার সাথে একটুখানি সময় বের করে তোমাকে সময় দেবে। একটা ঘর পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর এবার আরেকটা ঘরে চলে এলাম। আসলে একটা ঘর যখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে থাকে, তখন নিজেরও কেমন একটা ভালো লাগা কাজ করে। তাই আমার মন খারাপের দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি ঘর বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার। একে মন খারাপ, তারপরে যদি আবার ঘর বাড়ি অগোছালো থাকে তাহলে কিন্তু অনেকটাই নেগেটিভিটি কাজ করে। মন দেখবে একদমই স্বতঃস্ফূর্ত থাকে না, আর আরোই বেশি মনটা খারাপ হয়ে যায়। আমার মনে হয় ঘরটা শুধু পরিষ্কার হয় না, এর সঙ্গে আমাদের মনটাও যেন একটুখানি হলেও পরিষ্কার হয়ে যায়। চারপাশটা অগোছালো থাকলে কেমন একটা অস্থিরতা লাগে, কিছুতেই মন বসতে চায় না। আর যখন সব কিছু নিজের নিজের জায়গায় থাকে তখন কাজ করতে গেলেও একটা শান্তি লাগে। তাই মনটা যখন একটু খারাপ থাকে বা কোনো কিছুই ভালো লাগে না, তখন আমি চেষ্টা করি ঘরের ছোটোখাটো কোনো একটা জায়গা গুছিয়ে নিতে। দেখবে কাজটা করতে করতে মনটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমাদের সব সমস্যা তো আর ঘর পরিষ্কার করলেই মিটে যায় না, কিন্তু নিজের চারপাশটা সুন্দর করে রাখলে মনটাকে একটু ভালো রাখার একটা চেষ্টা করা যায়। তাই আমাদেরকে নিজেদেরকেই নিজেদের খেয়াল রাখতে হবে। এই জন্যই যতটা পারি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ একটা সুন্দর শান্ত পরিবেশ সত্যি আমাদের মনেও অনেকটা পজিটিভিটি এনে দেয়। কদিন যে একটু বাড়ি যাব সে আর উপায় নেই। একটা মেয়ের পরীক্ষা শেষ হতে না হতেই আর একটা মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল। ভেবেইছিলাম জানো তো বড় মেয়ের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর কদিন একটু ঘুরে আসব, অনেক দিন বাড়ি যাইনি। কিন্তু এই যে ছোটো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল, তারপর আবার বড় মেয়ের এখন একটুখানি গ্যাপ আছে, তারপর আবার ওরও টিউশন কলেজ সব শুরু হয়ে যাবে। আমাদের মায়েদের যেন পরীক্ষা শেষই হয় না। যাদের বিশেষ করে দুটো বাচ্চা আছে তারা বোধহয় আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তো যাই হোক, ঘরবাড়ি এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এই যে এখন দুপুরের রান্নাটা সেরে নেব। মাঝে মাঝে সত্যিই মনে হয় মন চাইলেও অনেক কিছু করা যায় না। কারণ বাচ্চাদের দিকটা আগে দেখতে হয়। ওদের পরীক্ষা, পড়াশোনা, ওদের প্রয়োজন সব কিছুর মধ্যেই আমাদের দিনটা কেটে যায়। তবে এটাও ঠিক, এই ব্যস্ততার মধ্যেই তো আমাদের মায়েদের জীবনের কত গল্প জমে থাকে। আজ একজনের পরীক্ষা শেষ হয়েছে বলে একটু স্বস্তি পেলাম, কাল আবার আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া। তো এই নিয়েই আমাদের মায়েদের জীবন কেটে যাচ্ছে দিনের পর দিন, আবার আগামী দিনেও এইভাবেই চলবে আর কি। তো যাই হোক, দেখো মাছের ডিম নিয়ে এসেছিলাম আর কি, তো সেটাই কিছুটা কালকে রান্না করেছিলাম আর কিছুটা বড়া ভেজেই রেখে দিয়েছিলাম। তো আজকে এটা আমি এই সর্ষে দিয়ে করব, তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে পেস্ট ছিল আমার সর্ষের, সেটা এখন জলে দিয়ে ভিজিয়ে রাখছি যাতে খোসাগুলো মানে তলাতে চলে যায় আর কি। কারণ সর্ষের খোসা দিয়ে যদি কোনো কিছু খাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা হয়। আর যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা আছে তার জন্য আমি কিন্তু সর্ষের যে কোনো রেসিপি করলেই এভাবেই করি। তো যাই হোক, কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, কারণ সর্ষের তেলে যদিও একটুখানি বেশি টেস্ট হয় আর কি, ওই জন্যই।
তো তেল গরম হওয়ার পর সামান্য একটুখানি কালো জিরে দিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে টমেটো। তারপর একটুখানি নুন দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটুখানি হলেও নরম হয়ে আসে। তারপর এই যে পরিমাণ মতো হলুদ, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি যাতে একটু তরকারিটা আর কি লাল লাল হয়। আর এই যে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল তার জন্যই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আগে একটুখানি গরম করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখন দিয়ে নিচ্ছি। আর দেখো, জল দেওয়ার সময় তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে ওই সর্ষের খোসাগুলো থাকে। এই খোসাটা যদি ফেটে যায় এটা কিন্তু আমাদের হজমে অনেকখানি সমস্যা করে। এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি ওই ফাঁকে বসে না থেকে ওদিকে বাসনগুলোও মেজে নিই। রান্না করতে করতে কিন্তু অনেকগুলোই বাসন পড়েও গেছে। আর ওদিকে প্রেশার কুকারে আমি একটুখানি ডালও বসিয়ে দিয়েছি। আসলে সংসারের কাজ করতে গেলে একটু এদিক ওদিক মিলিয়ে সব কাজ করলেই সময়টা অনেকখানি বাঁচে। একটা রান্না গ্যাসে বসিয়ে রেখে যদি সেই সময়টুকু কাজে লাগানো যায় তাহলে পরে একসঙ্গে অনেক কাজ জমে থাকে না। তো এদিকে মাছের ডিমের বড়াটা রান্না হচ্ছে আর আমি ওদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি। দুটো কাজ পাশাপাশি হয়ে গেলেই দেখবে রান্নাঘরটাও তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। কালকের একটু তরকারিও আছে, তাই আজকে আর নতুন করে কোনো তরকারিপাতি করলাম না। তো ওই ডাল আর মাছের ডিমের বড়া সর্ষে দিয়ে, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু আমি। তো একসাথে সবটা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায়। আর এই যে এদিকে মাছের ডিমের বড়াটা হয়ে গেছে প্রায়, তো একটুখানি নামানোর আগে চিনি দিয়ে নিলাম আর হচ্ছে একটু সর্ষের তেল দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল মাছের ডিমের বড়ার রান্না। আজকের ভিডিওতে আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে এই ছোট ছোট সংসারের গল্পগুলো শেয়ার করতে আমার সত্যিই খুব ভালো লাগে। মনে হয় নিজের মানুষদের সঙ্গেই গল্প করছি। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।